Hello students, you are welcome to this channel Smile. Hope you are learning English with me easily. তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে ক্লাসগুলো চলছে। আজকেই তোমাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শেষ ক্লাস হতে চলেছে এবং বেশ কয়েকটি ভাইটাল অ্যান্ড ইম্পর্ট্যান্ট রুলস তোমাদেরকে আজকে বলে আজকের মতো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসগুলি শেষ হবে। চলো বেশি সময় নষ্ট না করে আমরা চলে আসি যে রুলসগুলো বাকি আছে আমাদের শিখতে, সেই রুলসগুলো কি। দেখো, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব মে সার্ভ টু প্রিন্সিপাল ভার্বস ইফ দ্য কনস্ট্রাকশন অ্যালাউজ ইট। এটার অর্থ কি? যদি দুটো সেন্টেন্সের কে যদি আমরা যোগ করি বাট অ্যান্ড এগুলো দিয়ে, তাদের সাবজেক্ট যদি এক হয় তাহলে দুটো ভার্ব যে টেন্সে আছে সেই টেন্সেই যদি উল্লেখ করতে হয় তাহলে আমরা অক্সিলারি ভার্বটা একবার উল্লেখ করে দ্বিতীয়বার যখন বাট বা অ্যান্ড দিয়ে যোগ করব তখন দ্বিতীয়বার সেই অক্সিলারি ভার্বটাকে আর বলার কোনো প্রয়োজন হয় না। তাহলে আমরা অক্সিলারি ভার্বটাকে দুটো প্রিন্সিপাল ভার্বের একটি অক্সিলারি ভার্ব বসবে। কি ভেরি ইন্টারেস্টিং না? দুটো অক্সিলারি ভার্ব বসার কথা ছিল, কিন্তু একটা অক্সিলারি ভার্ব বসলেই দুটো প্রিন্সিপাল ভার্বের যে মিনিং এবং যে টেন্স সেটা প্রকাশ করতে পারবে একটা অক্সিলারি ভার্ব দিয়েই। তোমরা একটা এক্সাম্পল দিলে এটা একটা পরিষ্কার হবে। কিভাবে দেখো, আই হ্যাভ লস্ট মাই পেন বাট ফাউন্ড মাই বুক। এখানে দেখো হ্যাভ লস্ট সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট আই এবং বাটের পরের সেন্টেন্সের সাবজেক্টটাও কিন্তু আই। তাহলে একবার আই লিখলে আর দ্বিতীয়বার আই লিখার প্রয়োজন নেই। ঠিক সিমিলারলি একইভাবে প্রথমে যে প্রিন্সিপাল ভার্বটা ব্যবহার করছি লস্ট, তার আগে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি বসে? হ্যাভ এবং V3 হয়। তাহলে আই হ্যাভ লস্ট প্রথমবার আমরা উল্লেখ করলাম হ্যাভটাকে, অক্সিলারি ভার্বটাকে। লস্ট এর টেন্সটাকে বোঝানোর জন্য আই হ্যাভ লস্ট মাই পেন বাট ফাউন্ড মাই বুক। তাহলে এখানে আই হ্যাভটা দেখো আছে, কিন্তু আমার লিখার প্রয়োজন নেই। তার মানে হচ্ছে একবার হ্যাভটা লিখলেই দ্বিতীয়বার আর লিখার প্রয়োজন নেই। কেন না? এই দুটো টেন্স কিন্তু একই। তার মানে যদি আমরা স্প্লিট করি আর তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। আই হ্যাভ লস্ট মাই পেন ফুল স্টপ আই হ্যাভ ফাউন্ড মাই বুক। তাহলে কি পাচ্ছি? আই হ্যাভ লস্ট মাই পেন, হ্যাভ লস্ট, দ্বিতীয় বাক্যেও আই হ্যাভ ফাউন্ড মাই বুক। তাহলে আই হ্যাভ ফাউন্ড। তাহলে হ্যাভ লস্ট একবার ব্যবহার করলাম হ্যাভটাকে, আর দ্বিতীয়বার হ্যাভ ফাউন্ড বলার প্রয়োজন নেই। এটা কিন্তু নিজে নিজেই উজ্জ্ব থাকবে। তাহলে এখানে যদি আমাদেরকে একটা শূন্যস্থান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়, আই হ্যাভ লস্ট মাই পেন বাট দিয়ে একটা ব্ল্যাঙ্কস দিল, ড্যাশ, হ্যাভ ফাউন্ড, শুধু ফাউন্ড, ফাইন্ডস। তখন তোমরা কখনোই হ্যাভ ফাউন্ড লিখবো না, শুধু ফাউন্ড লিখবো। কেন না? হ্যাভ কথাটা এখানে যেহেতু দুটো বাক্যের টেন্স একই, তাহলে দুটো বাক্যের অক্সিলারি ভার্বও একই এবং দুটো প্রিন্সিপাল ভার্ব শুধু আলাদা, লস্ট এবং ফাউন্ড, এই দুটো আলাদা। তাহলে আমরা একবার অক্সিলারি ভার্বটাকে ব্যবহার করব, দ্বিতীয়বার করব না। এই ধরনের আরো অনেক অনেক সেন্টেন্স তোমরা এইভাবে তৈরি করো। এবারে দেখো, এখানে একটি ব্যতিক্রম নিয়ম আবার লিখে দিয়েছি, কিন্তু সাবজেক্ট ও টেন্স যদি আলাদা হয় তাহলে এই নিয়মটি ব্যবহার হবে না। সাবজেক্ট এবং টেন্স যদি আলাদা হয়, প্রথম বাক্যের সাবজেক্ট এবং টেন্স একটা, আর দ্বিতীয় বাক্যের সাবজেক্ট এবং টেন্স সম্পূর্ণ আলাদা, অন্য টেন্সে আছে, অন্য সাবজেক্ট আছে, তখন কিন্তু এই রুলসটা প্রযোজ্য নয়। এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিয়েছি, দেখো, ইউ হ্যাভ রিটায়ার্ড বাট ইউর ব্রাদার হ্যাজ রিজাইন্ড। তুমি অবসর নিয়েছো কিন্তু তোমার ভাই রিজাইন দিয়েছে, কাজ থেকে পদত্যাগ করেছে।
তাহলে দেখো এখানে দেখো দুটো সাবজেক্ট আলাদা, ইউ হ্যাভ রিটায়ার্ড, ইউটা এখানে প্রথম বাক্যের সাবজেক্ট ইউ, কিন্তু দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে ইউর ব্রাদার। তাহলে ইউর ক্ষেত্রে হ্যাভ হয়, কিন্তু ইউর ব্রাদারের ক্ষেত্রে কিন্তু হ্যাভ হয় না, হ্যাজ হয়। তার জন্য ইউর ব্রাদারের ক্ষেত্রে আমাকে হ্যাজটা লাগাতে হলো। আমরা কখনোই এই সেন্টেন্স লিখতে পারবো না ইউ হ্যাভ রিটায়ার্ড বাট ইউর ব্রাদার রিজাইন্ড, এটা কিন্তু ভুল। তার মানে তোমাকে যেহেতু সাবজেক্ট হচ্ছে ইউ, প্রথম বাক্যের সাবজেক্ট ইউ, ইউর ক্ষেত্রে হ্যাভ বসে, কিন্তু ইউর ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার ক্ষেত্রে হ্যাজ বসে। তাহলে দুটো অক্সিলারি ভার্ব কিন্তু আলাদা আলাদা। তাহলে আমরা এই নিয়মটি প্রযোজ্য তখন হবে না। তার দুটো বাক্যের সাবজেক্ট এক হতে হবে এবং দুটো বাক্যের টেন্স এক হতে হবে। যদি এরকম হয় তখন আমরা অক্সিলারি ভার্বটাকে একবার ব্যবহার করতে পারি, দ্বিতীয়বার আমরা ব্যবহার করব না। কিন্তু যখন সাবজেক্ট এবং টেন্স দুটো বাক্যের আলাদা হবে তখন কিন্তু এই রুলসটা প্রযোজ্য নয়। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে তোমাদের? পরবর্তী নিয়মে আসছে, দেখো যদি কোনো ফ্রেজ ও ক্লজ বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় তাহলে সেটি সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে গণ্য করা হবে এবং তারপর সিঙ্গুলার ভার্ব বসবে। তার মানে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টটা ক্লজ হয় তখন সেই সাবজেক্টটা কিন্তু অফকোর্স সিঙ্গুলার হবে এবং তারপর যে ভার্বটা বসবে তাকে অবশ্যই সিঙ্গুলার ভার্ব হতে হবে। তাহলে এই নিয়মটি তোমাদেরকে ভালো করে মেমোরাইজ করতে হবে যে যখনই কোনো ফ্রেজ বা কোনো ক্লজ বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে তখন সেই সাব সেন্টেন্সের সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এবং তারপর অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসবে। আরো উদাহরণ দিলে তোমাদেরকে ক্লিয়ার হবে ব্যাপারটা। টু এর ইজ হিউম্যান মানে কি? এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, প্যারাডাইস লস্ট, মিল্টনের বুক 1 প্যারাডাইস লস্ট এর স্যাটানের স্পিচ আছে। টু এর ইজ হিউম্যান মানে হচ্ছে মানুষ মাত্রই ভুল হয়। টু এর এটা হচ্ছে একটা ফ্রেজ, কি ফ্রেজ? নাউন ফ্রেজ। টু এর, যদি এখানে দেখো টু এরটা হচ্ছে এখানে সাবজেক্ট, এটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে ফ্রেজ যখন সাবজেক্ট হবে তখন সেই সাবজেক্টটা কি হবে? সিঙ্গুলার হবে। তার জন্য এখানে দেখো ইজ লাগালাম। টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়। তাহলে টু এর ফ্রেজ, তার জন্য ইজ এই সিঙ্গুলার ভার্বটা ব্যবহার হলো। এবার পরেরটা চলে এসো। টু লাই ইজ এ সিন মানে কি? মিথ্যা কথা বলা পাপ। তাহলে টু লাইটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, এটা কি? ফ্রেজ। টু লাইটা হচ্ছে ফ্রেজ, কি ফ্রেজ? নাউন ফ্রেজ। তারপরে ফ্রেজ হলে কি বলেছি যে সেটা সিঙ্গুলার সাবজেক্ট হবে এবং তারপর সিঙ্গুলার ভার্ব বসবে। টু লাই ইজ সিন মানে মিথ্যা কথা বলাটা পাপ। তারপরে চলে এসো গেটিং এ জব ইজ মাই, এই যে গেটিং এ জব এটা হচ্ছে ফ্রেজ, সাবজেক্ট গেটিং এ জব ইজ মাই এম, একটা কাজ পাই হচ্ছে আমার লক্ষ্য। তাহলে গেটিং এ জব ইজ মাই এম, তাহলে গেটিং এ জব এটা কি? ফ্রেজ এবং এটা বাক্যের কি? সাবজেক্ট। তাহলে যখনই ফ্রেজ এবং ক্লজ সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন সেটা সিঙ্গুলার সাবজেক্ট হবে। তাহলে ইজ বসলো, ওই জন্য গেটিং এ জব ইজ মাই এম, তাহলে ইজ সিঙ্গুলার ভার্ব বসলো। নেক্সট চলে এসো। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি, সে যে সৎ তা আমার জানা। তাহলে দ্যাট হি ইজ অনেস্ট এটা হচ্ছে একটা ক্লজ, এই ক্লজটা হচ্ছে সাবজেক্ট হিসাবে বসেছে, তারপর দেখো সিঙ্গুলার ভার্ব বসেছে। তাহলে যখনই ক্লজ কোনো বাক্যের সাবজেক্ট হবে তখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে এবং সিঙ্গুলার ভার্ব বসবে। দ্যাট হি ইজ অনেস্ট এটা হচ্ছে নাউন ক্লজ, তাহলে ক্লজটা কি হয়েছে? বাক্যের সাবজেক্টের জায়গায় আছে, তাহলে এখানে অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসবে ইজ। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি। এবার চলে এসো আরেকটা ক্লজ দিচ্ছি। when he will come is uncertain, কখন সে আসবে তা অনিশ্চিত। তাহলে when he will come এটাও একটি ক্লজ, এটা কি? বাক্যের কোন জায়গায় আছে? বাক্যের সাবজেক্টের জায়গায় আছে। তাহলে ক্লজটা এখানে সাবজেক্ট, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব বসবে ইজ। তাহলে যখনই সাবজেক্টটা ক্লজ হচ্ছে তখনই সিঙ্গুলার ভার্ব নিচ্ছে, ইজ ব্যবহার করছি আমরা, ইজটা সিঙ্গুলার ভার্ব। তাহলে when he will come is uncertain, কখন সে আসবে তা অনিশ্চিত। নেক্সট চলে এসো। whom you are looking for, whom you are looking for এটা কি? বাক্যের সাবজেক্ট, সাবজেক্টে কি? whom you are looking for এটা ক্লজ, এটা নাউন ক্লজ, ক্লজটা এখানে সাবজেক্ট, তাহলে অবশ্যই এরপরে সিঙ্গুলার ভার্ব
ইজ বসছে, তাহলে ইজ নোন টু অল, তাহলে তুমি কাকে খুঁজছো তা সবার জানা। তাহলে সাবজেক্টটা এখানে কি ক্লজ, তার জন্য সিঙ্গুলার ভার্ব ইজ বসলো। নেক্সট চলে এসো, ট্রাভেলিং বাই এ কার টু এ লং ডিস্টেন্স, এটা পুরোটা ফ্রেজ, এটা হচ্ছে পুরোটা ফ্রেজ। ফ্রেজটা কি, বাক্যের সাবজেক্টের জায়গায় আছে, তাহলে অবশ্যই এটা সিঙ্গুলার ভার্ব বসবে ইজ। তাহলে কি হলো, ট্রাভেলিং বাই ট্রেন টু এ লং ডিস্টেন্স ইজ ভেরি জয়ফুল, লং ড্রাইভ যাওয়াটা খুব আনন্দের। তাহলে ট্রাভেলিং বাই এ কার টু এ লং ডিস্টেন্স, তারপরে এটা হচ্ছে ফ্রেজ, পুরোটা একটা হচ্ছে ফ্রেজ, এই ফ্রেজটা বাক্যের সাবজেক্ট, তাহলে এরপর সিঙ্গুলার ভার্ব বসলো ইজ, ভেরি জয়ফুল। নেক্সট চলে এসো, দ্য পার্সন আই লাইক মোস্ট ইজ মাই মম, দ্য পার্সন আই লাইক মোস্ট, এটা হচ্ছে বাক্যের, এটা একটা ক্লজের মতো কাজ করছে, এই ক্লজটাকে বলা হয় প্যারান্থেটিক ক্লজ, এবং এটা একটা সাবজেক্ট, এটা সাবজেক্টের জায়গায় বসেছে, তাহলে কি হবে, এটা অ্যাপোজিশনের কাজ করছে। দেখো এখানে দ্যাট দ্য পার্সন হুম আই লাইক মোস্ট ইজ মাই মম, এখানে হুমটা উচ্চ আছে, তাহলে এটা প্যারান্থেটিক ক্লজ। যখনই ক্লজ কখন বাক্যের সাবজেক্ট হবে তখনই সেটা সিঙ্গুলার ভার্ব নেবে, ওই জন্য ইজ হলো সিঙ্গুলার ভার্ব, ইজ বসলো। তাহলে দ্য পার্সন হুম আই লাইক মোস্ট ইজ মাই মম, বুঝে ব্যক্তিটি যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তিনি হলেন আমার মা। তাহলে এইভাবে দেখো, যখনই আমরা কোনো ফ্রেজ এবং ক্লজ বা সাবজেক্টের জায়গায় পাচ্ছি তখনই আমরা অবশ্যই সেই সাবজেক্টটাকে সিঙ্গুলার সাবজেক্ট বলবো, এবং তারপর অবশ্যই আমরা সিঙ্গুলার ভার্বকে ব্যবহার করব। এইভাবে তোমাদের এই সমস্ত রুলস গুলো যদি তোমরা ভালো করে পড়ো এবং তোমরা এগুলোকে খাতায় লিখে মাঝে মাঝে পড়ে নাও, তাহলে দেখবে তোমাদের কখনোই আর ভুল হবে না, লিখতে গিয়েও ভুল হবে না, আর তোমাদের এক্সামে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেগুলো তোমরা সঠিকভাবে করতে পারবে। তা যদি তোমাদের এই যে ক্লাসগুলো যদি খুবই তোমাদের হেল্পফুল হচ্ছে বলে মনে হয়, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্রচুর প্রচুর লাইক এবং কমেন্ট করো। একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে উজ্জীবিত করে তোলে, আমাদেরকে ইন্সপায়ার করে, মোটিভেট করে। তাই তোমাদেরকে এর পরবর্তী ক্লাসে তোমরা জানাবে তোমরা কি চাও, সেরকম আমি তোমাদের জন্য তৈরি থাকবো, এবং পরবর্তী ক্লাসগুলো তোমাদের ইচ্ছা অনুযায়ী হবে। ওকে, হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।